অবশেষে সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষার মাত্র কয়েক মিনিট এবং একেবারে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত, ইতিহাসের হাতছানি ভারতের সামনে আর কয়েক মিনিট পরেই উড়ে যাবে ফ্যালকন 9। এর আগে 6 বার দিনক্ষণ বদলের পর আজকে সেই সময় চলে এসেছে। ভারতীয় সময় বেলা 12টা 1, মাত্র কিছুক্ষণের অপেক্ষা, কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে স্পেসএক্স এর ফ্যালকন 9 মহাকাশযান মিশন অ্যাক্সিওম 4। স্পেসএক্স এর লাইভ স্ক্রিনিং আপনাদের দেখাচ্ছি, সেই ছবি দেখছেন একেবারে লাইভ স্ক্রিনিং সরাসরি স্পেসএক্স থেকে যে ছবি দেখছেন, একদম সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আমরা সবাই, ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়। The strong back is used both to move Falcon 9 out to the launch pad ahead of liftoff and to provide all of the fuel and comm umbilicals that we're using in the lead up to launch. There are those clamp arms opening up. And then we'll see the strong back pull just about 2 degrees away from Falcon 9 in the final lead up to launch. Then at liftoff, it'll move to a full 45 degrees away from the rocket. Great live shots there of the capsule on board the rocket here. Yeah, Ronnie, it takes about 20 seconds for the hydraulics to open up those clamp arms that held on to the second stage. Then about 30 seconds, it's hard to see, but that strong back will move just a couple degrees away. আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আর কিছুক্ষণের অপেক্ষা, 140 কোটি ভারতবাসী সেই মহেন্দ্রক্ষণের, সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় রয়েছেন। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটায় আর মাত্র 3 মিনিট, তারপরেই ফ্লোরিডার স্পেস স্টেশন থেকে এই মহাকাশযানের উদ্দেশ্যে পাড়ি দেবে, এই মহাশূন্যের উদ্দেশ্যে পাড়ি দেবে। এবং আমরা ইতিমধ্যে যেমনটা দেখছিলাম যে নিরন্তর এই গোটা বিষয়টির দিকে নজর রাখছেন, অর্থাৎ নাসার যে লাইভ স্ট্রিমিং এই মুহূর্তে জি 24 ঘন্টা দর্শকরা দেখছেন, সেই লাইভ স্ট্রিমিং একই সঙ্গে দেখছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। আমরা সরাসরি বরঞ্চ তার কাছ থেকে এই ব্যাখ্যাটা শুনতে চাইব। সন্দীপবাবু, আপনি বলতে থাকুন যে কীভাবে এই যে পরপর জটিলতা আমরা কাটালাম এবং আমরা যেরকমটা কাউন্টডাউনও দেখতে পাচ্ছি, আমরা মনিটরে যা দেখছি তার থেকেও কিন্তু আরেকটু এগিয়ে আছে রিয়েল টাইম কাউন্টডাউন। তো এখন এক্স্যাক্টলি একদম সেকেন্ড মেপে কত সেকেন্ড, কত মিনিট বাকি? 2 মিনিট 38 সেকেন্ড। 2 মিনিট 38 সেকেন্ড বাকি রয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এই যে গোটা প্রক্রিয়াটা আরও একবার ছোট্ট একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে, মডেলের মাধ্যমে বুঝে দেবো। অর্থাৎ একদিকে আমরা নাসার লাইভ স্ট্রিমিং দর্শকদের দেখাচ্ছি এবং সেটাকে কিভাবে বাস্তবায়িত করা হলো, কিভাবে কোন ধরনের টেকনিক্যাল যে ইস্যুসগুলো ছিল সেগুলোকে রিজলভ করা হলো, একই সঙ্গে সেটা আমরা দেখব। স্যার, আপনি আরেকবার ছোট্ট করে বুঝিয়ে দিন যে ঠিক 2 মিনিটের মাথায় যে জিনিসটা ঘটতে চলেছে সেটা এইখানে আমরা কিভাবে তার যে মডুলেশন সেটা দেখতে পারি। না, এই আপাতত স্পেস স্টেশনের খুব একটা কিছু করার নেই। স্পেস স্টেশনটা 400 কিলোমিটার উঁচুতে আছে, যেটাকে আমরা লো আর্থ অরবিট বলছি। স্পেস স্টেশনটা যেভাবে রাখা হয়েছে, এই দিকটা সামনের দিকে এগিয়ে চলেছে, এই দিকটা সামনে এগিয়ে চলেছে। এটা স্পেস স্টেশনের পেছন দিকটা, আর একটা হচ্ছে আপনার ফরওয়ার্ড সাইড, একটা স্টারবোর্ড সাইড। আচ্ছা, এইবার এর কিন্তু এখন কোনো ফাংশন নেই। যে যা ফাংশন চলছে ফ্লোরিডাতে আমাদের লঞ্চিং স্টেশন L39A। L39A হচ্ছে সেই লঞ্চিং স্টেশনটা যেখান থেকে কিন্তু 1969-এ অ্যাপোলো 11ও কিন্তু রওনা দিয়েছিল। ওটা খুব একটা হিস্টোরিক্যাল লঞ্চ সাইট। সেইখান থেকে আমরা যেটা এক্সপেক্ট করবো এখন T=0-তে, এখন রয়েছে মাত্র 1 মিনিট 20 সেকেন্ড। এক্স্যাক্টলি যখন লিফট অফটা হবে, আমরা যেটা আশা করব সেটা হচ্ছে ফ্যালকন 9 যে রকেটটা, যেটা মেন বুস্টার, যেটা আমাদের গাড়ির জন্য, যেটাকে আমরা বলি ফার্স্ট গিয়ার। যে কোনো বড় গাড়ি মনে করুন যাচ্ছেন, আপনার ফার্স্ট গিয়ারের উপর ম্যাক্সিমাম পাওয়ার দরকার পড়ে। এই ফার্স্ট গিয়ারটা হচ্ছে আমাদের ফ্যালকন 9 রকেট। এখানে এত পাওয়ার দরকার পড়ে যে 9খানা লাইভ স্ক্রিনিং এর দিকে আবারও নজর রাখে। এই বুস্টারটা Vishnevsky, Avisa. Dragon, SpaceX, go for launch. AX4 is go for launch. That is great news for Mission Control and from our crew on board Dragon. With that, we are just at T-30 seconds to lift off of AX4. Let's go AX4. 15 seconds. T-10, 9, 8,
সেকেন্ডস বাকি, 7 সেকেন্ডস বাকি, 7 4 3 2 1। সেই মহেন্দ্রক্ষণ যার অপেক্ষায় 140 কোটি ভারতবাসী অপেক্ষা করছিল। ফ্যালকন 9 ফ্যাব 4 কে সঙ্গে নিয়ে ফ্যালকন 9 উড়ে যাচ্ছে। একদম সেই ছবি স্পেসএক্স এর লাইভ স্ক্রিনিং। ঐতিহাসিক মুহূর্ত ভারতের কাছেও। ফ্যালকন 9 উড়ে যাচ্ছে ফ্যাব 4 কে সঙ্গে নিয়ে। যে ছবি এই মুহূর্তে স্পেসএক্স থেকে সরাসরি স্পেসএক্স এর লাইভ স্ক্রিনিং, একদম সেই ছবি, সেই মহেন্দ্রক্ষণে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যে ছবি দেখছেন আপনারা। Power and telemetry nominal. Stage 1 throttle. We're throttling down the 9 millimeter. শুভাংশু শুক্লার বাবা মা, তার পরিবারের সদস্যরা, বহু মানুষ, ভারতবাসী সকলেই অপেক্ষায় ছিলেন এই মহেন্দ্রক্ষণের। সেই উচ্ছ্বাসের ছবি, এই অভিযানের সাফল্য কামনা করেছে গোটা দেশ। তার পরিবার, তার বাবা মার সেই উচ্ছ্বাস, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। ফ্যালকন 9 পাড়ি দিচ্ছে ফ্যাব 4 কে সঙ্গে নিয়ে, যার মধ্যে Mission Control confirming. শুভাংশু শুক্লা। শুনুন কি বলছেন পরিবারের লোক। গর্বের সেই মুহূর্ত, ফ্যালকন 9 উড়ে যাচ্ছে ফ্যাব 4 কে সঙ্গে নিয়ে। যে ছবি দেখতে পাচ্ছেন, শুভ্রাংশু শুক্লার মা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি, রীতিমতন আবেগপ্রবণ, চোখে জল। তার বাবা মা দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস, আবেগ বাঁধ মানছেন আজকে। একদমই শুভাংশু শুক্লার বাবা মার সঙ্গেই গোটা ভারতবাসী Expecting Miko at T+2 minutes and 26 seconds. যেমন আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ফ্যালকন 9 মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ফ্যাব 4 কে সঙ্গে নিয়ে। 4 সদস্যের এই অভিযানের কমান্ডার হিসেবে রয়েছেন নাসার প্রাক্তন নভশ্চর, অ্যাক্সিওম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন, পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি, উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপুর রয়েছেন, এবং অবশ্যই রয়েছেন ভারতের শুভাংশু শুক্লা। অয়নের কাছে আবারও যাব। তোমার সঙ্গে মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী রয়েছেন, উনি খুব সুন্দরভাবে গোটা বিষয়টা আমাদের সামনে ব্যাখ্যা করছেন। এই দেখুন একটা অংশ, দেখুন দু জায়গায় আগুন জ্বলছে, একটা আগুন, একটা কিন্তু পৃথিবীতে ফিরে আসে। যেমনটা সন্দীপ চক্রবর্তী তিনিও ব্যাখ্যা করছেন, তিনি যেটা বলতে চাইছেন যে সব থেকে কঠিন যে অধ্যায়টা, অর্থাৎ যখন মূল মহাকাশযানটা তার যে সাপোর্টিং সিস্টেম সেখান থেকে আলাদা হয়ে গেল, সেই মুহূর্তটা তিনি ব্যাখ্যা করছেন, এবং তিনি এখনো পর্যন্ত কন্টিনিউয়াস মনিটরিং করছেন। কারণ তিনি বলছেন 15 মিনিট অত্যন্ত ভাইটাল, কারণ পৃথিবীর যে বায়ুস্তর, এই বায়ুস্তরের সমস্ত স্তর পর্যন্ত, অর্থাৎ কার্বন লেয়ার পর্যন্ত এই মহাকাশযানটাকে সেটা অতিক্রম করতে 15 মিনিট লাগবে। স্যার আপনি কন্টিনিউ করুন প্লিজ। এই যে আগুনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সে ফার্স্ট স্টেজটা যাচ্ছে, গিয়ে ওটাকে 100 কিলোমিটার, যেটাকে কারম্যান লাইন যেটাকে বলে, যেখান থেকে মহাকাশ শুরু হয়েছে বলে অফিসিয়ালি ধরা হয়, সেই অবধি পৌঁছে দেবে। আমাদের আলটিমেটলি কিন্তু পৌঁছানোর কথা এই শুধু এইটুকু অংশকে, সেইটাকে এখন পৌঁছতে যাচ্ছে। আপনি কিছুক্ষণ পরেই দেখবেন যে ওটাও কাট অফ হয়ে যাচ্ছে, এবং ওটা We're about to deploy those grid fins. Absolutely. So that we can steer the vehicle as it enters the Earth's atmosphere. SpaceX nominal trajectory. নমিনাল ট্র্যাজেক্টরি মানে ট্র্যাজেক্টরিটা যেটুকু ডেভিয়েট করতে গেলে আমরা খুশি থাকবো, সেইটুকুর মধ্যেই আছে। অর্থাৎ কোনো ডেভিয়েশন হয়নি যাতে আমাদের চিন্তা হতে পারে। এখানে ভেতরে আপনার ক্রুদের দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখনো জিরো গ্র্যাভিটি পায়নি, এখনও কিন্তু পৃথিবীর মধ্যেই আছেন, এবং পৃথিবীর গ্র্যাভিটির মধ্যেই আছেন। 100 কিলোমিটার ক্রস করার পরে তারা মাইক্রোগ্র্যাভিটি, না লিফট অফ এখন অ্যাজ ফার এজ উই আর কনসার্ন লিফট অফ সাকসেসফুল। যখন এই স্টেজ সেপারেশনটা যখন হলো, এই সময়তে কিন্তু মনে করুন চ্যালেঞ্জার ডিজাস্টার,
তার মধ্যে কিন্তু হয়ে গিয়েছিল। অ্যাপোলো 1 সব কিন্তু যা অ্যাক্সিডেন্ট হয়েছে সব এই প্রথম স্টেজের সময়তে। দ্বিতীয় স্টেজে যাওয়ার পর থেকে নেহাত যদি অক্সিজেন সিলিন্ডার বাস্ট করে যায়, যেমন অ্যাপোলো 13-এ হয়েছিল, মানে এটা এখন সব নমিনাল। এরপরে আমাদের টেনশন খুবই কম, এটা একদম নমিনাল যাচ্ছে। এটা মোটামুটি দেখবেন খুব শিগগিরই আপনারা যারা জুম করতে পারবেন দেখবেন ভেসে উঠবে। এই ভেসে ওঠার মানেই অ্যাকচুয়ালি মাইক্রোগ্র্যাভিটিতে পৌঁছে গেছে। যখনই দেখুন That's where we're going to light a single center engine on the first stage. ফার্স্ট স্টেজের যে আছে দ্য সেন্ট্রাল ইঞ্জিনটা Preparation for entering the Earth's atmosphere again. We'll then have a landing burn about a minute later at T+7 minutes and 19 seconds. Now for that one, we actually light 3 engines again. That quickly will লিফটঅফটাকে সফল বলা যায়, অ্যাবসলিউটলি বলা যায়। খালি এই স্টেজ সেপারেশনের জন্য আমরা ওয়েট করছি। যখন আমরা বুঝবো যে দেখুন কোন আমাদের কি করতে হবে। একবার এরকম হয়েছিল, আমি বলছি যে এই অংশটুকুকে আমাদের এই স্টেজটা থেকে সেপারেট হতেই হবে, তা না হলে ডকিং করতে পারছে না। ফলে এই সেপারেশনটা খুব জরুরি। এই স্টেজটা যেটা যাচ্ছে এখন, সে মিনিট 5 মিনিট মতো হয়ে গেছে, আর মিনিট 5 কি মিনিট 3-এর মধ্যেই একে সেপারেট করে দেবে। যেই সেপারেট করলো এ অটোনোমাস হয়ে গিয়ে তখন ডকিংয়ের জন্য প্রিপারেশন নেবে, আর ও তখন পড়ে যাচ্ছে। এই সেপারেশনটা হওয়ার পরে আমি 100% সার্টেন হবো। আপনার মনে থাকতে পারে যে কোনো কেসে, ইসরোর কেসেও এমনও হয়েছে যে ঢাকনাই খোলেনি, যে যেখান থেকে স্যাটেলাইটটা ডিপ্লয় হবে ঢাকনাটা খোলেনি, মানে এরকম ঘটনা ঘটেছে। ফলে এইটা আমার কাছে এখনও জাস্ট একটা পয়েন্ট আছে যে এই সিস্টেমটাকে ইজেক্ট করতে পারলো কিনা এবং টেক ওভার করে নিতে পারলো কিনা। কি হচ্ছে আমি বলছি আপনাকে, যখন এইভাবে আপনাদের অ্যাক্সিলারেট করছে, ওর অ্যাক্সিলারেশনটা এইভাবে হয়, হওয়ার পরে যেই ইঞ্জিন কাট অফ হয় একটু পড়ে যায় অরবিট থেকে, যতক্ষণ না সেকেন্ড ইঞ্জিনটা আবার টেক ওভার করছে, সে আবার উঠে গিয়ে যাচ্ছে, যখন আবার অফ হয়ে গেল একটুক্ষণের জন্য নিচে পড়ে যায় অরবিট থেকে। এটা সাইমালটেনিয়াসলি কখনোই দুটো ইঞ্জিন অন করা হয় না, দুটো স্টেজে একটা বন্ধ করেই তবে দ্বিতীয়টা অন করা হয়। এই যে স্টেজগুলো আছে প্রসেসটা, সেই জন্যই আমাদের একটা টেনশন আছে যে এখন যে স্টেজটা আমাদেরকে নিয়ে যাচ্ছে 100 কিলোমিটার অবধি, সেইটা থেকে এর যে নিজস্ব ইঞ্জিন আছে ট্রাঙ্কে, সেই ইঞ্জিনে ট্রান্সফার করতে পারলো কিনা ব্যাটনটা, অর্থাৎ কিনা এখান থেকে আগুন যেটা নিয়ে যাচ্ছে থ্রাস্টটা, সেখান থেকে এটার থ্রাস্টে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন তো? ফলে এইটুকুই মাত্র এখন ইফ এবং বাট রয়েছে। অবশ্যই দেখুন, আমি এক ধরনের একটা কথা যেটা বলছি যে এই মিশনগুলো 90% কিন্তু স্টেজ সেপারেশন হয়েছে না, এখনো হয়নি। এটা কি জন্য মিস করব? Next for our crew, now that we've confirmed that booster touchdown is going to be second engine cutoff, also called out as SECO. এই সেকেন্ড ইঞ্জিন কাট অফটা আমাদের একটু আগে মিকো হয়েছে, মেন ইঞ্জিন কাট অফ, এবার সেকেন্ড ইঞ্জিন কাট অফ সিকো যেটা সেইটা হবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি 21 কিলোমিটার উঁচুতে উঠে গেছেন, তো সেটা এখন আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যেই আছে, আমরা স্ট্রাটোস্ফিয়ারের মধ্যেই আছি। Stage 2 is terminal guidance. স্টেজ 2টা টার্মিনাল ভেলোসিটি এরকম রিচ করছে আস্তে আস্তে, এবং করার পরে এই সিকোটা হবে। এবার যেটা বলছে খুব ইম্পর্টেন্ট, 3 টাইমস দি পৃথিবী মানুষকে যে স্পিডে টানে তার থেকে 3 গুণ জোরে তারা কিন্তু ফিল করছে, অর্থাৎ তাদের ওজন 3 গুণ বেশি বলে ফিল করছে, যেহেতু অ্যাক্সিলারেশনটা উপর দিকে। তো এইটা এখন চলছে। যেমন করে লিফটে আপনি যদি একটা ভারী লাগেজ নিয়ে যান এবং লিফটে হঠাৎ শুরু করে, দেখবেন যে আপনার লাগেজটা হঠাৎ কিছুক্ষণের জন্য ভারী লাগে। এটাও ওদের এখন এটা হচ্ছে নমিনাল যাচ্ছে, 27 কিলোমিটার পৌঁছে গেছে। এবার অরবিট ইনসারশন হয়েছে, অর্থাৎ যে অরবিটে আমাদের একে ছেড়ে দেওয়ার কথা ছিল সেই অরবিটে সে ঢুকে পড়েছে। এবার কাট অফ দেখো, এই ওকে, এটা চলছে, মানে এটা রেকর্ডিং চলছে।
Grace reminds us that spaceflight is not just a feat of engineering, but an act of goodwill. Benefit of every human, every day. Noches consistentes sounds. 10 minutes into flight, what are they? এবার পৃথিবীর হরাইজনটা দেখা যাচ্ছে, মহাকাশের কালো আকাশটা দেখা যাচ্ছে। যেটা হবে এই প্রথম শুভাংশু শুক্লা মাইক্রোগ্র্যাভিটি ফিল করবে, মানে দ্বিতীয় ভারতীয় যিনি মাইক্রোগ্র্যাভিটিতে ফিল করে ভাসতে শুরু করবে। এই হচ্ছে পৃথিবীর অ্যাটমসফিয়ারটা। আপনাদের মনে রাখতে হবে ওখানে কিন্তু রাত্রি 2:31 লঞ্চ করা হয়েছে ফ্লোরিডা, মানে ইডিটি, ইস্টার্ন ডে লাইট টাইমে। আমাদের এখানে আমরা দুপুরবেলা পাচ্ছি বটে, কিন্তু ওই জায়গাটা কিন্তু একদম মাঝরাত। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে উনি যদিও পাইলট, মানে এগুলো 99%ই প্রায় অটোনমাস থাকে, ওনাকে তেমন কিছু করতে হয় না। কিন্তু যখন ক্রিটিক্যাল ডিসিশান নিতে হয়, পার্টিকুলারলি ডকিংয়ের সময়তে, আপনাকে হয়তো এই যে ডকিংয়ের সময় আপনি দেখতে পাবেন এখানে বেশ কিছু থ্রাস্টার আছে। এই যে দেখছেন যে তিনটে করে থ্রাস্টার আছে, এই থ্রাস্টারের কাজ হলো এটাকে মাইক্রোস্কোপিক্যালি ডাইনে বাইনে সামনে পেছনে মানে দোলান, মানে 3টে রোটেশন যেন করাতে পারে। এইভাবে এই যে ডকিং পোর্টটা আছে তার সঙ্গে যে ডকিং করতে যাওয়ার সময়তে তার কিন্তু মানে তার এফিসিয়েন্সিটা কাজে লাগবে। ফলে এটা অটোনোমাস না, এটা কিন্তু পাইলটের দায়িত্ব যে এক্স্যাক্ট অ্যালাইনমেন্ট করলেই তবে আমার যে 3খানে হাত বেরিয়ে এলো আর ওরা যে 3খানা হাত ভেতর থেকে নিয়ে টেনে নিল, এটা অ্যালাইন না হলে কিন্তু হবে না। এই অ্যালাইনমেন্টটা করতে হবে উইদিন এ মিলিমিটার টাইপের। হ্যাঁ, এই 3টে হাত এরম করে যাচ্ছে আর ওপর থেকে 3টে হাত এরম করে যাচ্ছে, টাচ করে নিজেকে টেনে নিয়ে ডকিংটা হবে। প্রায় 12খানা মতো ল্যাচ আছে, ল্যাচগুলো বন্ধ হবে, এয়ার টাইট হবে, ঘন্টা 2 মিনিমাম লাগবে পুরো লিক চেক করতে ওখানে পৌঁছে যাওয়ার পরে। ফলে আমি বলবো না যে প্রচণ্ড পাইলট হিসাবে যে প্রতি মুহূর্তে ওনাকে দিতে হচ্ছে, এটা অটোনোমাস। ওনাকে শুধু দেখতে হবে যে ডেভিয়েট করে যাচ্ছে কিনা, যদি ডেভিয়েট করে যায় তবে ওনাকে করতে হবে আর কি, ইন্টারসেপ্ট করতে হবে এবং ওভাররাইড। বিকেল 3:30। দেখুন, আপনাকে অনেকগুলো জিনিস ডাইনামিক্সটা বুঝতে হবে। পৃথিবী ঘুরছে 24 ঘন্টাতে, আচ্ছা পৃথিবী আবার সূর্যের চারিদিকে ঘুরছে 365 দিনে। তাহলে এইভাবে পৃথিবী স্পিন করতে করতে নিজেও চলে যাচ্ছে। ইতিমধ্যে এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তার উপরে 93 মিনিটে একবার করে ঘুরছে, ঠিক আছে। যতক্ষণে আটলান্টিক এখন থেকে শুরু করে 28 ঘন্টা, তাকে আপনি 1.5 দিয়ে ভাগ করুন, মনে করুন 9 দুগুণে 18, তাহলে 18 বার মতো কিন্তু ঘুরে গেছে। মানে আমাদের ছাড়ার পর থেকে কিন্তু 18 বার পৃথিবী পাক খেয়ে গেছে। পাক খাওয়ার পরে যখন আটলান্টিকের ওপর দিয়ে যাবে কালকে বিকেল 4:30 নাগাদ, তখন কিন্তু সেই 4:30 নাগাদ সেইখানে যাবে এবং তারপরে ধীরে ধীরে প্রোটোকল অনুসারে ওয়ে.0, ওয়ে.1, ওয়ে.2 করে তার কাছে গিয়ে ডকিংটা হবে। ফলে এই টাইমটা ওনাদের এখন সিনক্রোনাইজ করার মতো। এদের অরবিট আপনি মনে রাখতে হবে যে 28,000 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে। আপনারও ভেলোসিটি এখন দেখুন প্রত্যেকটা মুহূর্তে পাল্টাচ্ছে। সেই ভেলোসিটিকে এক্স্যাক্টলি এই ভেলোসিটি নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি যে অরবিটে যাচ্ছে তাকেও সেই অরবিটেই যেতে হবে, তাহলেই আপনি একজন আরেকজনের নিচ দিয়ে যেতে পারবেন। তাহলে প্রথম স্টেপ হবে যেটা, এখান থেকে 400 মিটার নিচে আপনাকে গিয়ে একই সঙ্গে যেতে হবে সিনক্রোনাইজড ওয়েতে। তারপরে আপনি এখান থেকে এগিয়ে এসে উপরে চলে এলেন 220 মিটারে, আবার সিনক্রোনাইজ হয়ে যেতে হবে। তারপরে আপনি মুভ করলেন এরকম করে 20 মিটার কাছে গেলেন, আবার সিনক্রোনাইজ হয়ে থামলেন। এই সিনক্রোনাইজ হওয়ার জন্য আপনাকে কিছুক্ষণ ধরে থামতে হবে, কয়েক মিনিট, 15 মিনিট 20 মিনিট, যে না সব অ্যাবসোলিউটলি পারফেক্ট কিনা। তারপরে আপনি ধীরে ধীরে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার পার আওয়ারে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, যাতে করে আপনার জন্য ওটাকে ধাক্কা না লাগে। কারণ এটা একটা বিশাল অ্যাসেট, ইন্টারন্যাশনাল অ্যাসেট। আপনি যদি ধাক্কা মারেন আপনিও সর্বনষ্ট হবে, এটা হিউম্যানিটির জন্য একটা অ্যাসেট নষ্ট হবে। কাজেই এইটা যেন কোনোদিনও হতে দেওয়া যাবে না।
কাজে ওরা অ্যাবসলিউটলি কতগুলো প্রোটোকল ফলো করে করে এখানে গিয়ে ডকিংটা করে। কাজে ন্যাচারালি এটা খুব একটা এই প্রসেসটা এখন খুব সোজা, কিন্তু কালকে দেখবেন যে ডকিংয়ের ঠিক আগে যে প্রসেসটা আছে প্রায় ঘন্টা দেড়েক আগে থেকে কিন্তু প্রিপারেশান নেওয়াটা, যে এর সঙ্গে সঙ্গে একটা যেন সিনক্রোনাস ড্যান্সিং চলছে দুটো সিস্টেমের মধ্যে, একদম 400 মধ্যে থেকে একে আবার ফিরে আসতে হবে ওপরে গিয়ে কাছে, কতগুলো প্রোটোকল আছে। আপনাকে একটা প্রোটোকল সম্বন্ধে জানাই যে 100 কিলোমিটার ওপরে উঠে গেলে কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস, এখানে কিন্তু আপনি যদি যে দেখুন আপনার এই স্যাটেলাইট যাচ্ছে অন্য দেশের উপর দিয়ে, কেউ কিন্তু মানা করতে পারছে না, অথচ 100 কিলোমিটার নিচ দিয়ে যদি আর কোনো দেশের মিসাইলেও যায় আপনি কিন্তু অ্যালাউ করবেন না, প্লেন তো অ্যালাউ করবেনই না। তো এইবার এই 400 কিলোমিটার উঁচুতে বসে আছে এবং চারিদিকে একটা নো গো একটা জোন আছে। আমেরিকা বলছে, আইএসএস প্রোটোকল যেটা বলছে, এদিকে প্রায় 4.5 কিলোমিটার, এদিকে প্রায় 3 কিলোমিটার, এদিকে প্রায় 3 কিলোমিটার একটা জায়গা আছে ডিমের সেলের মতো, যার মধ্য দিয়ে অন্য কোনো দেশের স্পেসে স্যাটেলাইট যাওয়ার কোনো অধিকার নেই, ঠিক আছে, পারমিশন ছাড়া। সেই পারমিশনটা দেওয়া হয়েছে। এই যে আজকে এটা পাঠানো মানেটা কি, পারমিশন পেয়েছে ওই প্রহিবিটেড জায়গার মধ্যে ঢোকার। এবার ঢোকার আগে তাকে প্রতিটি স্টেজে প্রোটোকল ফলো করতে করতে, আমরা যেমন কোনো একটা মিনিস্টারের সঙ্গে দেখা করতে গেলে বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করতে যাই, আস্তে আস্তে একটা প্রোটোকল মেনে চলি, একেও সেই রকম করে 3টে প্রোটোকল মেনে চলতে হবে। ওয়ে.0, ওয়ে.1, ওয়ে.2, তারপরে গিয়ে মিলিমিটার বাই মিলিমিটার এগিয়ে গিয়ে ডকিংটা হবে, যেন কোনো রিলেটিভ ভেলোসিটি না থাকে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 3টে ডকিংয়ের নোড আছে, এই নোট দুটো বেরিয়ে আছে অলরেডি। এবার গিয়ে এরকম করে সার্চ করবে যাতে ওপর থেকে যে 3টে বেরিয়ে আসবে তারা একে ধরছে কিনা, ঠিক আছে। তাহলে এক লাইন হলেই তবে ধরবে, এক লাইন যখনই হবে তখনই ওকে গ্র্যাব করে টেনে নেবে কাছে, হয়তো মাঝে 6-7 সেন্টিমিটার গ্যাপ, টেনে নিয়ে কাছেটা সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ল্যাচগুলো সব বন্ধ হয়ে যাবে। পার্মানেন্টলি কিন্তু তখন স্পেস স্টেশনের অংশ হয়ে গেল। আচ্ছা, এটা অনেক ডায়নামিক্স আছে, কারণ আপনি আরেকটা ভারী জিনিস একটা জিনিসের সঙ্গে জুড়ে দিয়েছেন, এর ভেলোসিটি পাল্টে যেতে পারে। কারণ আপনি মনে করুন দৌড়চ্ছেন, আপনার পিছনে কেউ একটা বস্তা ছুঁড়ে দিল, বস্তাটা নিয়েই তো আপনি আগের স্পিডে দৌড়তে পারবেন না, আপনার অত স্লো হয়ে গেলেন। এখানে সেটা হবে না, এখানে দুজনেই সমান স্পিড নিয়ে যাচ্ছে, কাজে দুজনেরই মোমেন্টাম মানে স্পেসিফিক মোমেন্টাম আইডেন্টিক্যাল। সেই কারণে অরবিটটাকে একদম সোজা করে নেওয়া হয়, যাতে একজন আরেকজনের সঙ্গে যখন জুড়লো তাতে যেন বুঝতেও না পারে। এমনিতে তো এটা জায়গাটা কোনো গ্র্যাভিটি নেই, ফলে আপনি যদি এর সঙ্গে মাস যোগ করতে থাকেন তাহলে ওর বোঝারই কথা না, কারণ ও তো মাস যোগ হচ্ছে, ভর যোগ হচ্ছে, ভার তো যোগ হচ্ছে না, ভার তো শূন্য, তাই না। কাজেই ন্যাচারালি এটা একটা খুব এক্সাইটিং ডাইনামিক্যাল প্রবলেম। ইন্ডিয়া এখন পর্যন্ত করেছে, স্প্যাডেক্স মাস 4 আগে একবার ট্রাই করেছিল, আপনারা জানেন যে জানুয়ারি মাসে চেষ্টা করেছে একবার ডকিং করতে, সেটা ছিল হোমোগাইন্ড্রিক, মানে দুটো মেল পোর্ট ছিল দুটোই। এটা হচ্ছে গাইনিক্স, যাতে করে কিনা একটা মেল ফিমেলের স্ট্রাকচারটা আছে, যাতে করে এটা হচ্ছে নর্মাল ইউনিভার্সাল, এটাকে টেনে নিতে পারে এবং ডকিং করা হয়। এবং এইটা বেশ বড় সাইজ হতে হবে, 38 ইঞ্চি অন্তত হতে হবে, যাতে মানুষ ড্রেস পরে তার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে। আর ইন্ডিয়া যেটা চেষ্টা করেছে মাত্র 18 ইঞ্চি চেষ্টা করেছে, 18 ইঞ্চি মাত্র চেষ্টা করেছে, যার মধ্য দিয়ে হয়তো মেটেরিয়াল নেওয়া যাওয়া করতে পারে, কিন্তু মানুষ যাতায়াত করতে পারবে না। ফলে বিভিন্ন এর মধ্যে একটা ইউনিভার্সাল কতগুলো পোর্টের ব্যাপার আছে। মনে করুন এই যে পোর্টটাকে একটা ইউনিভার্সাল অ্যাডাপ্টার লাগানো হয়েছে, যাতে করে বোয়িং স্টারলাইনারও পোর্ট মানে ডক করতে পারে, যেমন করে আমাদের স্পেস এক্সও ডক করতে পারে। এটা অনেকটা সেই সিডি রাইটারের মতো, আপনি সিডি বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে এলেন কিনে, কিন্তু সিডি প্লেয়ারটা সবার সিডি রান করছে। আগে যেমন অডিও প্লেয়ার ছিল, অডিও টেপ ছিল, এগুলো একটা কতগুলো প্রোটোকল ফলো করে করা হয়। এখানেও তেমনি কতগুলো প্রোটোকল ফলো করে এই ডকিং পোর্টগুলো করা হয়েছে, যাতে যাদের সঙ্গে আমাদের চুক্তি আছে একমাত্র তাদেরই জিনিস যেন এখানে গিয়ে পোর্ট করতে পারে, অন্য কেউ কিন্তু পোর্ট করতে পারবে না। পেছনে পোর্ট আছে কতগুলো, যেখানে আমাদের এই স্পেস পোর্ট ডকিং করতে পারবে না। এটা হচ্ছে রাশিয়ান পোর্ট, সেখানে রাশিয়া বহুকাল আগে থেকে আপনারা জানেন 1961 থেকে মহাকাশে পাঠাচ্ছে ইউরি গাগারিন। কাজেই এই পোর্টগুলো আলাদা শেপ, এই পোর্টের মধ্যে একটা আবার লিকও করছে, পোর্টের যে চ্যানেলটা যার জন্য এতখানি ডিলে হলো গত 10 দিন। ফলে এটা একটা কমপ্লেক্স একটা সিস্টেম, এবং আমরা আশা করব যে এখন জার্নি যেটা হবে, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন, যে আস্তে 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 এটার পিছু নেবে এবং এর সঙ্গে সঙ্গে ঘুরবে, যতক্ষণ না পর্যন্ত এক্স্যাক্টলি এক স্পিডে
এসে উপস্থিত হয়। ঠিক 400 মিটার নিচ দিয়ে যাবে, তারপরে এটা এগিয়ে আসবে 200 মিটার উঁচুতে, তারপরে এটাকে এইভাবে 20 মিটার কাছে যাবে, তারপরে ডকিংটা হবে। এইটা একটা ড্যান্সের, এটা একটা মানে প্রোটোকল, এটা একটা মানে ড্রামার যেমন করে আগে থেকে স্ক্রিপ্ট লেখা থাকে, এটাও অ্যাবসলিউটলি ওয়েল স্ক্রিপ্টেড, এর মধ্যে ইনডিসিপ্লিনের কোনো স্থান নেই। আর কোনো আমাদের কিছু আছে? হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি। সফল উৎক্ষেপণ ঠিক 12:01 শুভাংশুদের নিয়ে উড়ে গেল ড্রাগন। ফ্যালকন 9 সাক্ষী থাকলো গোটা দেশ। একদম সার্থক অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ভারতবাসী। রাকেশ শর্মার পর 41 বছর পর দ্বিতীয় ভারতীয় শুভাংশু শুক্লা মহাকাশে। একদম সেই মহেন্দ্রক্ষণ ঠিক 12:01 ফ্যালকন 9 উড়ে যাচ্ছে শুভাংশু শুক্লাদের নিয়ে। সেই মহেন্দ্রক্ষণ, সেই মুহূর্ত আরো একবার। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ignition and liftoff. For three nations, a new chapter in space takes flight. Godspeed, AX4. T-10. Axiom 4 এই অভিযান, মহাকাশ অভিযানের নাম, যেখানে শুভাংশু শুক্লারা প্রায় 60 রকমের গবেষণা তারা করবেন। 14 দিন তারা মহাকাশে থাকবেন। 60 রকমের গবেষণা, বিভিন্ন রকমের গবেষণা তাদের করার কথা রয়েছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে বৃহস্পতিবার তারা তাদের পৌঁছানোর কথা রয়েছে। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন সেই মহেন্দ্রক্ষণের ছবি, নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই অভিযান অক্সিওম 4। এই অভিযান 14 দিন তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। 60টি পরীক্ষা নিরীক্ষা গবেষণা করার কথা তাদের রয়েছে। এবং গত 1 মাস ধরেই তারা এর প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন, প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছিলেন এবং রীতিমতো নিভৃতবাসে কোয়ারেন্টিনে তাদের থাকতে হয়েছিল। 14 দিনের এই অভিযান, দীর্ঘ প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে 4 নভশ্চরকে, যাতে কোনো রকম ভাবে কোনো বিপত্তি না হয়। এবং অবশেষে সেই অপেক্ষার অবসান, ফ্যালকন 9 ড্রাগনকে সঙ্গে নিয়ে পাড়ি দিয়েছে মহাকাশে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।